আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের তাকদির বনাম স্বাধীন ইচ্ছে। সাজিদের ব্যাগে ইয়া মোটা একটা ডায়েরি থাকে সব সময়। ডায়েরিটা ঐতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো, জায়গায় জায়গায় ছেঁড়া। ছেঁড়া জায়গায় কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় টেপ লাগানো। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। বলে রাখি, সাজিদের ব্যক্তিগত ডায়েরিতে আমার অ্যাক্সেস অনুমতিপ্রাপ্ত। এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখেছে, ব্যাবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হবে জগতের কোনো বিষয়ে কোনো কিছুই সে বোঝে না। কথা বলার পরে বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু দেখতে হাবাগোবা। ছেলেটার নাম আরিফ। 5ই মার্চ 2009। এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে। একবার কানাডার টরেন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিল। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সেই ঘটনাটিও ডায়েরিতে লেখা আছে। সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জাফর ইকবর স্যারের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেবারের বইমেলা জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞান, এই দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে দেখা হয়ে যায় সাজিদের। অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল যে একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরেকটুখানি বিজ্ঞান, এটার পরে আরও আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি স্যার? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন, পাবে পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিটিতে। ডায়েরির অদ্যপান্ত আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আর পড়া হয়নি। সেদিন থার্ড সেমিস্টারের শেষ পরীক্ষাটা দিয়ে রুমে এলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। টেবিলের উপর তার ডায়েরিটা খোলা অবস্থায় পড়ে আছে। ঘামাক্ত শরীর। কাঠপাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি বা ইচ্ছা কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনাম আমার চোখে আটকে গেল। আমি সাজিদের টেবিলেই বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছাশক্তি। স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনাটির প্রথম থেকেই পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবেই তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডে মাহফুজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি কি ভাগ্য তাকদিরে বিশ্বাস করো? আমি আচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এইসব জিজ্ঞেস করে, তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করে সব কিছুই জন্মের অনেক আগে থেকেই তাকদিরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজকে সকালে আমি একজন লোককে খুন করলাম, তাহলে কি আমার তাকদির এটি পূর্ণ নির্ধারিতই ছিল না? জি স্যার। আমার তাকদির যখন লেখা হচ্ছিল তখন আমি কি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না।
আমার তাকদিরে কে লিখেছেন, কার নির্দেশে লেখা হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা ও সরল লজিক এটাই বলে, আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব, সুতরাং আমি ঠিক তাই করেছি, যা আমার জন্য স্রষ্টা পূর্বেই ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইট অ্যাগ্রি সাজিদ? কিছুটা স্যার, আমি উত্তর দিলাম। মাহফুজ স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক, ডু ইউ নো? ধরো আমি তোমার হাতে বাজারের একটি তালিকা দিলাম, তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজার করে ফিরলে, তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি তালিকায় লিখে দিয়েছি, এবং তুমি এটা করতেই বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করেছে? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই তাই কিনেছি। বলো তো আমি সত্যি বলেছি কিনা? আমি বললাম, না, আপনি মিথ্যে বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যে বলেছি। আমি তালিকাতে বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই তাই কিনেছ যা আমি কিনতে বলেছি। যা কিনেছ সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে, তাই না? জি স্যার। ঠিক স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, 2 নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তাকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই কাজের জন্য কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারেন না। যুক্তি তাই বলে, ঠিক? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন, সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকাত করে দিলেন। বিজয়ী হাসি। আমাকে যারা চেনে তারা সবাই জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটলো, বন্ধুরা আমার দিকে ড্যাপট্যাক চোখ দিয়ে তাকিয়ে থাকলো। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না, কোনোদিন দেখেইনি। ক্লাসে আমার বিরুদ্ধের মতে যারা ছিল তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো, মোল্লাজির দৌড় এই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকি হাসিটা স্যারের মুখ তখনও বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচাকা খেলেন। স্যার জিজ্ঞেস করেছেন কি আর আমি উত্তর দিয়েছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসে কার মেধা কীরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকের তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসে কার কার ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন, বললেন, আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কনটেক্সট গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কনটেক্সটেই আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়েসার, ইফতি, সুমন, জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে, আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে। স্যার যাদের নাম বলেছে তারা সবাই ক্লাসের ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল না। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন? ওয়াই নট? স্যার বললেন। এই বলে তিনি খচখচ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম যে
আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে। মানে আপনি ফার্স্ট ক্লাস পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর যারা সেকেন্ড ক্লাস পাবে লিখেছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে। তো এখন স্যার বলুন তো প্লিজ, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো। যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন একদম না। তাহলে মূল ব্যাপারটা কি স্যার? স্যার বললেন মূল ব্যাপারটা হলো আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো করেই জানি পড়াশোনায় তোমাদের কে কেমন, আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন, সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে, স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন ইউ উই বি টোটালি রং। আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়ী। আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম। পুরো ক্লাস আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম স্যার তাকদীর তথা ভাগ্যটা ঠিক এই রকম। আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টা তেমনি তার সৃষ্টি সম্পর্কে জানেন। আপনার ধারণার মাঝে ভুল থাকতে পারে, ভুল হতে পারে, কিন্তু স্রষ্টার জানাতে কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়েব, তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, সব। আপনি আমাদের সম্পর্কে পূর্ব অনুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে। এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলেই কেউ ফার্স্ট ক্লাস পেয়েছে আর কেউ সেকেন্ড ক্লাস পেয়েছে। আমরা যে যা রেজাল্ট করেছি সেটা তার মেধা যোগ্যতা ও পরিশ্রমের আলটিমেট ফল। তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন, কাজেই তিনি যে অনুযায়ী আমাদের তাকদীর লিখে রেখেছেন তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলে আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়ার এই কাজগুলো করব। তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসাবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবেই মানুষের মাঝে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তাকদীরে লিখে রেখেছেন। এটার মানে এই নয় যে স্রষ্টা লিখে রেখেছেন বলেই আপনি খুনটি করেছেন। এর মানে হলো স্রষ্টা জানেন আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদীর হিসাবে। স্যার ব্যাপারটি কি পরিষ্কার এখন? স্যারের চেহারাটা কিছুটা প্যাকাশে মনে হলো। তিনি বললেন এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন আমি শুনেছিলাম তুমি কয়দিন আগেও নাস্তিক ছিলে, তুমি এবার আস্তিক হলে কবে? আমি হা হা করে হাসলাম, বললাম স্যার এই প্রশ্ন কিন্তু আউট অফ কনটেক্সট। এটা শুনে পুরো ক্লাস হাসিতে পেটে পড়ল। স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন। ক্লাসে একদম শেষ দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন, বললেন বুঝলাম স্রষ্টা আগে থেকে জানেন বলেই লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকেই জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়ার তাদের জান্নাতে, আর যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়। আমি বললাম আপনি 1 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনো না। ঠিক সেভাবেই 1 ভাগ ভালো কাজ আর 1 ভাগ মন্দ কাজে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হলে হয় 3 ভাগই ভালো কাজ করতে হবে, নতুবা 2 ভাগ ভালো কাজ করতে হবে, 1 ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া আবশ্যক। সেদিন স্যার আর কোনো প্রশ্নই আমাকে করেননি। ডায়েরিতে সাজিদের লেখা এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম, কোথাও একটু থামিনি। পড়া শেষে যেই মাত্র ডায়েরিটা বন্ধ করতে যাব অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মুলে ধরছে। বলল তুই তো সাংঘাতিক লেভেলের চোর, চুরি করে আমার ডায়েরি পড়ছিস।
আমি হেসে বললাম, হা 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 হা, ভুলে গেছিস যে এই ডায়েরি পড়ার অ্যাক্সেস তুই নিজেই আমাকে দিয়েছিলি। সাজিদ জিহ্বায় কামড় দিয়ে বলল, সেটা আমার উপস্থিতি কিন্তু। আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিলাম, বললাম, স্যারকে তো সেদিন ভালোই জব্দ করেছিস রে দোস্ত। কথাটা সে কানে নিল না। নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছায় মুখ মুছতে মুছতে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, সাজিদ, হুম, একটা কথা বলবো, বল। জানিস, একসময় যুবকেরা হিমু হতে চাইতো, হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত খুঁড়ে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হইতে চাইবে, ঠিক তোর মতো। কথাগুলো বলেই আমি সাজিদের দিকে তাকালাম, দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে। আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এরকম ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।